ও মাই গড! হামিদ ইমামার সঙ্গে স্কুলের করিডোরে হাঁটতে হাঁটতে তার বিশেষ স্টাইলে চিৎকার করে তার আনন্দ প্রকাশ করল। বলল, মাম্মি, আই হ্যাভ মেড ইউ সো ফেমাস। মাম্মি, আমার জন্য আপনি অনেক ফেমাস হয়ে গেলেন। ইমামা আজ শিক্ষক অভিভাবক মিটিংয়ে অংশ নিতে স্কুলে এসেছিল। হামিনের প্রত্যেক শিক্ষক তার মায়ের সঙ্গে দেখা করতে চাচ্ছিলেন। একসময় এই মিটিংয়ে এসে সালার ও ইমামা জিবরিল ও ইনায়ের কৃতিত্বের জন্য গর্ববোধ করত। এখন এই মিটিংয়ে ইমামা এক তেতো বুড়ি বা দুধারি তরবারি হয়ে গিয়েছে, যা না চাইতেও এখন তাকে গিলতে হচ্ছে বা তাতে চলতে হচ্ছে। এছাড়া আর কোনো উপায় নেই। আজও এমনটাই হয়েছে। প্রতিটি শিক্ষকের কাছেই হামিনের একই আমলনামা, আই এম সো ডিসঅ্যাপয়েন্টেড। আমি অত্যন্ত হতাশ। ইমামা পাশে হাঁটতে থাকা রাইসাকে ডান দিক থেকে বাম দিকে সরিয়ে হামিনকে তিরস্কার করল। অথচ হামিন খুবই গর্ববোধ করছে। তার কারণে তার মাম্মির নাম এখন সবখানে ছড়িয়ে পড়েছে। দেখো, রাইসার নামেও কারো কোনো অভিযোগ নেই। আই এম সো প্রাউড অফ হার। তাকে নিয়ে আমি গর্বিত। ইমামা তাকে রাইসার তুলনা দিতে লাগলো। আই ডোন্ট থিঙ্ক সো। আমি তা মনে করি না। হামিন মায়ের কথায় বিন্দুমাত্র প্রভাবিত না হয়ে বলতে শুরু করলো, এভরি টিচার সেই দ্যাট শি কান্ট স্পিক ওয়েল। সব শিক্ষকের একই কথা। রাইসা ঠিকমতো কথা বলতে পারেন না। তার বাচুলপনা শুরু হওয়ার আগেই ইমামা তাকে থামানো জরুরি মনে করলো। শিখে ফেলবে, এখন সে অনেক ছোট। ইমামা রাইসার পক্ষ নিয়ে তাকে বোঝাতে লাগলো। কিন্তু হামিন যা বলছে তা মিথ্যে নয়। রাইসাকে দত্তক নেওয়ার সময় ইমামা কখনো কল্পনাও করেনি লালন পালনের চেয়ে পড়ালেখা শেখানোই হবে তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিজের সন্তানের ক্ষেত্রে তা এমন কিছুই হয়নি। ওরা ছিল জন্মগতভাবে মেধাবী। বাবা মা দুদিক থেকে তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। পড়াশোনা তো তাদের জন্য ডাল ভাত। কিন্তু রাইসার অবস্থা ভিন্ন। কোনো কিছু চিনতে ও মনে রাখতে তার অনেক সময় লাগে। আল্লাহর শকর, সে প্রতিবন্ধী নয়, কিংবা অন্য কোনো শারীরিক বা মানসিক সমস্যাও তার নেই। কিন্তু সে ছিল ইমামার জন্য এক বিরাট ধৈর্য পরীক্ষা। রাইসার কম বুদ্ধিমত্তার কথা জিবরিল ইনায়াও বুঝতে পেরেছে। ধীরে ধীরে ওর সঙ্গে ভীষণ আপন হয়ে উঠলেও ইমামা বুঝতে শুরু করেছে সে বাকি তিনজনের থেকে সত্যিই আলাদা। এবার তোমার বাবা এলে শিক্ষকদের সব কথা তাকে বলে দিব। একসাথে হাঁটতে হাঁটতে ইমামা তাকে হুঁশিয়ারি দিল, মাই টিচার্স ব্যাক বাইট, ওয়াই ডু ওয়ান্ট টু পিক আ ব্যাড হ্যাবিট। ওনারা চুগলি করেছে, তাদের এই খারাপ অভ্যাস আপনি কেন নিতে চাচ্ছেন? সে যেন তার মাকে বোঝাতে চেষ্টা করলো। ওকে দেখো তাহলে। ইমামা তাকে ধমক দিয়ে সালারে কল দিতে লাগলো। কয়েকবার রিং বাজার পর ফোন রিসিভ হলো, কিন্তু ওপাশে সালার নয়, ফোরকানের গলা শুনতে পেল ইমামা। ইমামা অবাক হলো। সালার লাহোরে এসে ব্যস্ততার কারণে তার ফ্লাইটের তারিখ এগিয়ে দিয়েছে। তখন সে ফোরকানের সঙ্গে দেখা করেছে, এটাও সে ইমামাকে জানিয়েছে। ফোরকান তার ফ্লুয়ের জন্য টেস্ট করাতে বলেছিল, এগুলোই সে ইমামাকে জানিয়েছে। ইমামা তখন তাকে ফোরকানের কথা শুনে পরামর্শ দিয়েছিল। কি জানি, ফুরকান আমাকে বলল আমার মুখের এক পাশ নাকি ফোলা দেখাচ্ছে। আমি বলেছি ফ্লু সবসময় নাকের দিক থেকেই হয়, এবার হয়তো তাই হয়েছে। কিন্তু ফোরকান আমাকে সিটি স্ক্যান করতে বলেছে, করিয়ে ফেলবো, যাতে সে নিশ্চিন্ত হয়। ডাক্তার সব আধা পাগল হয়। সালার ইমামাকে তখন কথাগুলো বলছিল। পরের দিন সালার থেকে টেস্ট করার কথাও বলেছিল, কিন্তু রিপোর্ট কথা আর কিছু বলেনি। ইমামা বুঝে নিয়েছিল সে যেহেতু টেস্টের কথা আর কিছু বলেনি, তাহলে হয়তো সব ঠিকই আছে। আর এখন যেহেতু সালার ফোনে ফোরকান, তার মানে ফোরকানের সঙ্গে এটি তার তৃতীয় সাক্ষাৎ। ইমামা চিন্তিত হয়ে পারল না। ফোরকান এখন তাকে তার বাচ্চাদের অবস্থা জিজ্ঞেস করছে। তার গলা প্রচণ্ড অদ্ভুত শোনাচ্ছে। যে হাসি খুশি ভঙ্গি তার কথা বলার অংশ ছিল, ইমামার কাছে তা এখন সম্পূর্ণ উধাও মনে হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সালার তোমাকে কল করবে। প্রাথমিক সালাম কালামের পর ফোরকান তাকে বলল, ফোন আপনার কাছে কেন? বিষয়টি ইমামার কাছে প্রচণ্ড আশ্চর্যজনক লাগলো। হ্যাঁ, সে হাসপাতালে এসেছে। আমার সাথে সালারের কিছু কাজ ছিল, তাই সে এখানে দেখা করতে এসেছে। সে একটু ওয়াশরুমে গেছে, ফোন এখানেই ফেলে গেছে। কথার টোনে ফোরকান তাকে সেই
জায়গার কথাই বলল। সালার এখন যেখানে আছে তার সঙ্গে দেখা করতে আসার কারণও ব্যাখ্যা করলো। ফোন তার কাছে কিভাবে সে ব্যাখ্যাও দিল। এভাবে ইমামার দুশ্চিন্তা দূর করে দিল। ওয়াশরুমে যাওয়ার আগে কোথাও ফোন রেখে রেখে যাওয়ার মতো মানুষ নয় সালার। আর এটাও এমন এক পাবলিক প্লেসে, হোক তা ফুরকানের হসপিটালে। ইমামা যেন খটকা লাগলো, কিন্তু সে আর কোনো প্রশ্ন না করে সালারের কলের অপেক্ষা করাই উত্তম মনে করলো। সালার এমআরআই করালো। গত কয়েকদিনে টেস্টের রিপোর্টগুলো সত্যি প্রমাণিত হতে লাগলো তার ব্রেন টিউমার হয়েছে। কিন্তু এটি কোন ধরনের, কোন পর্যায়ে আছে এবং এর ভয়াবহতা কী, এসব জানার জন্য আরও অনেক পরীক্ষা নিরীক্ষা ডাক্তারের মতামত প্রয়োজন। সালার প্রথম ধাক্কা থেকে বেরিয়ে এসেছে, কিন্তু তার জীবন যেন একদম পাথর হয়ে গেছে। গত কয়েক বছরে তার অবিশ্রান্ত দৌড়ঝাঁপের জীবন, কর্মমুখর রাত দিন যেন হুট করেই থেমে গেছে। ব্রেন টিউমার প্রাণঘাতী তা নিশ্চিত, কিন্তু কতটা প্রাণঘাতী? সুস্থতার সম্ভাবনা কতটুকু? চিকিৎসা কী, কোথায় হবে, কত সময় লাগবে, তার শরীরে এর কী প্রভাব পড়বে? তার চেয়ে সবচেয়ে বড় প্রশ্ন হলো, তার পরিবার এটি জানার পর কী প্রতিক্রিয়া দেখাবে? তাদের উপর কেমন প্রভাব পড়বে? তাদের কি বলবে নাকি বলবে না? লুকালেও কিভাবে লুকাবে? এই প্রথম সালার সিকান্দার তার জীবনের 42টি বছর নিয়ে ভাবতে বসেছে। ফুরিয়ে ফেলা 42 বছর এবং থেকে যাওয়া বাকি সময়টুকু নিয়ে, যে বাকি সময়টুকু দশক থেকে নেমে বছর, মাস কিংবা দিনেও রূপান্তরিত হতে পারে। অবকাশ কুরআন পাকের একটি মৌলিক নীতি। সে অবকাশের অর্থ এখন সে বুঝতে পারছে, কিন্তু তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে কোরআনের সেই নীতি এখন তার ওপর জারি হতে চলেছে। কিয়ামতের প্রতি বিশ্বাস রাখা সত্ত্বেও নিজের জীবন শেষ হয়ে যাচ্ছে ভাবতেই তার পশম দাঁড়িয়ে গেল। চিকিৎসা বিজ্ঞান এখন অনেক উন্নত হয়েছে, সব রোগীর চিকিৎসা সম্ভব হচ্ছে, নতুন পরীক্ষা, নতুন ওষুধ আবিষ্কার হচ্ছে। কোনো রোগী তো এখন অনিরাময় যোগ্য নয়। তার টিউমার ম্যালিগ্যান্ট বা প্রাণঘাতী তা প্রমাণিত হয়েছে। তা প্রমাণিত হতেই তার চেয়ে কম কষ্ট পায়নি ফুরকান। তবুও সে চুপচাপ বসে থাকা সালারকে সান্ত্বনা দিতে শুরু করলো, যদিও তার কথাগুলো খুব এলোমেলো হয়ে যাচ্ছে। সব কিছু ঠিক হয়ে যাবে, কেবল এটাই মাথায় রেখো। তার কথা শুনে সালার এই প্রথম মাথা তুলে তাকালো, তারপর বলল, তুমি ডাক্তার হয়ে আমাকে এই কথা বলছো? ফুরকান কিছু বলতে পারল না। অনেকক্ষণ তারা এভাবেই চুপচাপ বসে রইল। তুমি এখনই আমেরিকা চলে যাও, বরং আমিও তোমার সঙ্গে যাচ্ছি। সেখানে সেরা ডাক্তার ও হাসপাতাল দুটোই আছে। হয়তো ওখানে এটি ভালো হয়ে যাবে, কিংবা অন্য কোনো সমাধান বের হবে। এখন সে ডাক্তার হয়ে কথা বলছে না, কথা বলছে একজন প্রিয় বন্ধু হয়ে। ইমামাকে আমি কি বলবো? ফুরকানকে সে অদ্ভুত প্রশ্ন করলো। এখনই কিছু বলার প্রয়োজন নেই, আগে আমেরিকায় টেস্ট হতে দাও, দেখো ওখানকার ডাক্তাররা কি বলে। ফুরকান তাকে বলল। এখানকার ডাক্তাররা কি বলেছে? সালার তাকে প্রশ্ন করল। ফুরকানের প্রশ্ন এড়িয়ে গেল। তার ব্যাপারে ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে যা বুঝেছে ওসব বলার সাহস নেই তার। পাকিস্তানে আমেরিকার মতো ব্রেন টিউমার চিকিৎসা বা নিউরোসার্জারি এতটা উন্নত নয়, তাই এখনকার ডাক্তাররা মতামত আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয় না। ফুরকান দৃষ্টি লুকিয়ে বলে চলল। সালার কেবল তার মুখের দিকে তাকিয়ে রইল। ফুরকানের অসহায়ত্ব দেখে সালারের নিজের চেয়েও তার প্রতি বেশি মায়া হলো। ফুরকান তার থেকে কিছু লুকাতে চাচ্ছে না, আবার কিছু বলতেও পারছে না। না, আমি এমন কিছু হয়নি, ফ্লুয়ের জন্যই গিয়েছিলাম পুনরায়, ব্যাস। গল্প টল্প করতে করতে টেবিলের উপরে ফোন রেখে তুলতে ভুলে গিয়েছিলাম। রাতে সালার ইমামার সঙ্গে কলে কথা বলতে বলতে বলল। ইমামা নিশ্চিন্ত হয়ে গেল। আর ফ্লু, তার কি হলো? এই তো চলছে, টেস্টের রিপোর্ট চলে আসছে। হ্যাঁ, সব ঠিক আছে, কেবল ভাইরাল ইনফেকশন হয়েছে, কিছু ওষুধ দিয়েছি, ঠিক হয়ে যাবে। আমি তো খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম, ভেবেছিলাম কি না কি সমস্যা হলো যে ফুরকানের সঙ্গে দেখা করতে আবার হসপিটাল গেলে। সারা চুপচাপ তার কথা শুনতে লাগলো। ফুরকান ঠিকই পরামর্শ দিয়েছে, ইমামাকে এখনই ঠিক কিছু বলা ঠিক হবে না। কিন্তু ইমামার অদ্ভুত অনিশ্চিন্ততা
তাকে আঘাত করছে, মিথ্যে বলে সে তাকে ধোঁকা দিচ্ছে। ইমামা এখন তাকে বাচ্চাদের ব্যাপারে বলছে, একে একে সবার সঙ্গে কথা বলাচ্ছে। গত 3 দিন ধরে জিবরিলকে সে কোরআন পড়াচ্ছে না। ইমামা তাকে মনে করিয়ে দিল, তুমি পড়িয়ে দাও। সালাহ উত্তরে বলল, আমি তো গত 3 দিন ধরেই পড়াচ্ছি, রিভিশনও করাচ্ছি। নতুন সবক তো তুমিই দেবে। ইমামা তাকে বলে চলল। কত পড়া বাকি আছে? সালাহ কেমন অদ্ভুত উদাসীনের মতো জিজ্ঞেস করলো। ইমামা তা লক্ষ্য করলো। শেষ 10। খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সালাহ বিড়বিড়িয়ে বলল, হ্যাঁ ইনশাআল্লাহ। সে তো মাশাআল্লাহ অনেক মেধাবী। 10 বছরের আগেই কোরআন হাফেজ হয়ে যাবে তার। এবার সে সালারের স্বরের দিকে লক্ষ্য না করে বলতে থাকলো। সালাহ চাচ্ছিল জিবরিল আরও কম বয়সে হাফেজ শেষ করে ফেলুক, কারণ সে প্রচণ্ড মেধাবী। কিন্তু সালাহ তাকে একদম ছোটোবেলায় হাফেজ করাতে শুরু করেনি। এতটুকু সময় নিয়েছিল যাতে সে কোরআনের অর্থ ও মর্ম বোঝার সাথে সাথে কোরআনের বিধানগুলো গুরুত্ব বুঝতে পারে। স্কাইপ স্ক্রিনে এখন থেকে একে একে তার বাচ্চারা আসতে শুরু করছে। ল্যাপটপ অন করে বসে সে তাদের দুষ্টুমি দেখছে। এক ভয়ঙ্কর বাস্তবতার মাঝে বসে সে এক শুভ্র সুন্দর স্বপ্ন দেখছে। তারা একে একে কম্পিউটারের সামনে এসে বাবাকে হ্যালো বলছে। বাবা, আজ আমি কুকি বানিয়েছি। ইনায়া তাকে স্ক্রিনে একটি বড় সাইজের বিস্কিট দেখাতে দেখাতে বলল, বাহ, এ তো খুব মজাদার মনে হচ্ছে। সালাহ নিজের ভেতরে উত্তেজনা লুকিয়ে মেয়ের প্রশংসা করল। এই সব কিছু যে এমনভাবে দেখছে যেন এই প্রথম দেখছে, কারণ তার জন্য এই সব কিছুই তো শেষ হতে চলেছে। ইমামা সবাইকে এখান থেকে সরিয়ে নিয়ে গেল, কারণ জিবরিল এখন নতুন সবক পড়বে। এবার সে ও তার 9 বছর বয়সী ছেলে মুখোমুখি বসে আছে। সালারকে সে নতুন সবকের কথা বলল। সালার তাকে পেছনের সবক শোনাতে বলল। জিবরিল পড়তে লাগলো, বুকের উপর হাত পেতে 2 চোখ বন্ধ করে মধুর স্বরে পড়তে লাগলো। বাবার কাছ থেকে সে কেবল বুদ্ধিমত্তাই নয়, মধুর কণ্ঠস্বরও পেয়েছে। 9 বছর বয়সী তার তেলাওয়াত হৃদয়কে ছুঁয়ে যায়, যে কোনো শ্রোতা অশ্রুসিক্ত করতে পারে। জিবরিল কখন তার পেছনের সবক শেষ করেছে সালার টেরও পেল না। সে অন্য কোথাও হারিয়ে গিয়েছিল। চোখ খুলে জিবরিল তার সামনে রাখা কোরআনের দিকে তাকালো, তারপর তাকালো কম্পিউটার স্ক্রিনে ভাসা বাবার চেহারায়, যে চেহারা এখন মূর্তির মতো অনুভূতিহীন নিশ্চল হয়ে আছে। বাবা, জিবরিল তাকে ডেকে দিল। মুহূর্তের জন্য জিবরিলের মনে হলো হয়তো কানেকশন কেটে গেছে, কিংবা সিগন্যালের কারণে ঠিকমতো স্ট্রিমিং হচ্ছে না। সালাহ চমকে খানিক কেশে জিবরিলকে পুনরায় সবক শোনাতে বলল। জিবরিল অবাক হলো, তা তো আমি শোনাইলাম। আমি শুনতে পারিনি, আবার শোনাও। এই প্রথম জিবরিল বাবার মুখের দিকে ভালো করে লক্ষ্য করলো। বাবার কিছু একটা হয়েছে, সে তা বুঝতে পেরেছে, কিন্তু কোনো প্রশ্ন না করে পুনরায় সবক শোনাতে লাগলো। এবার সালাহ অন্য কোথাও হারালো না। ছেলেকে নতুন সবক দিয়ে কয়েকবার পুনরাবৃত্তি করে স্কাইপই বন্ধ করে দিল। এস বাবা ওকে? স্কাইপের কথা বলা শেষ করে জিবরিল মাকে জিজ্ঞেস করলো। হ্যাঁ, ঠিক আছেন, কেবল ফ্লু হয়েছে, তাই কিছুটা অসুস্থ। ইমামা তার প্রশ্ন গভীর মনোযোগ দিয়ে না দিয়েই বলল, ওয়েন ইজ হি রিটার্নিং? কবে ফিরছেন তিনি? জিবরিল পরবর্তী প্রশ্ন করল, এখন তো পাকিস্তান থেকে 2 সপ্তাহের জন্য আমেরিকা যাচ্ছেন, বললেন কিছু মিটিং আছে, তারপর আমেরিকা থেকে এখানে আসবেন। ইমামা ফোনে কথাগুলো জানালো। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট পদ ছাড়ার মাত্র 2 সপ্তাহ আগে সালার তখন কঙ্গোতে বিদায় সাক্ষাৎ ও ফেয়ারওয়েল ডিনারে ব্যস্ত। ঠিক তখনই ওয়াল স্ট্রিট জার্নাল সালাহ সেকেন্ডারের ব্রেন টিউমারের খবর ফাঁস করে এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদ প্রত্যাখ্যানের কারণ হিসেবে এই অসুস্থতাকে তুলে ধরে। এরপর থেকে অসংখ্য পত্রিকা সেই খবর প্রকাশ করতে থাকে। সালারের ব্রেন টিউমারের খবর পশ্চিমা সমাজের কাছে তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়, মিডিয়াও এতে কোনো আগ্রহী নেই। যদি কারো আগ্রহ থাকে তবে সেটা হলো সিআইএ। এই মুহূর্তে সালারের প্রাণঘাতী সংবাদ প্রকাশের মানে হলো তার স্বপ্নের সুদমুক্ত ইসলামী অর্থব্যবস্থা প্রকল্প শুরু হওয়ার আগেই তার কোমর ভেঙে দেওয়া। তারা জানে বিশ্বব্যাংক ছেড়ে সালার কী করতে চাচ্ছে এবং তাদের পূর্ণ বিশ্বাস যে সে যা করতে চাচ্ছে তা পূর্ণ হওয়া অসম্ভব।
তবু তাদের সতর্কতামূলক কিছু পদক্ষেপ নেওয়া উচিত ছিল। আর সেই পদক্ষেপই একটি হলো তার অসুস্থতার সংবাদ ছড়িয়ে দেওয়া, যাতে সবাই তার প্রকল্প থেকে সরে পড়ে। এটি একটি দাবার চাল। সালাদ তার গুটি সাজিয়ে প্রথম চালার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তারা আগে থেকেই তৈরি হয়ে বসেছিল। প্রথম চাল দিয়েছে, আর তাদের প্রথম চালই সালারের রাজা পতনের পথে। এটি অত্যন্ত তাদের বিশ্বাস। জিব্রিল ইন্টারনেটে গিয়ে গ্লায়োমা শব্দটি গুগলে সার্চ করল। তারপর অলিগোডেন্ড্রোগ্লায়োমা, এটি একটি বিরল প্রকার মারাত্মক ব্রেন টিউমার লিখল। 9.5 বছরের বয়সে মোহাম্মদ জিব্রিল সিকান্দার এই দুটি শব্দকে স্পেলিং বি বানান প্রতিযোগিতার গ্রুপের জন্য মুখস্থ করে নিল। এই বানানো দুটো মুখস্থ করার সময় সে কল্পনাতেও ভাবেনি আসলে সে মূলত তার বাবাকে গ্রাস করতে আসা পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী ব্রেন টিউমার সম্পর্কে জানতে শুরু করেছে। স্পেলিং বি বানান প্রতিযোগিতার জন্য জিব্রিল তখন শুধুই শব্দগুলো বানানই মুখস্থ করছিল, কিন্তু সেই শব্দ কি আসলে কি ছিল তা খুঁজে বের করার কোনো চেষ্টা করেনি। চেষ্টা তখন করল ইন্টারনেটে যখন বাবার সঙ্গে এই অসুস্থতার সংবাদ দেখতে পেল। সংবাদটি ছিল বিশ্বব্যাংকের ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটি তাদের কম্পিউটারের হোম পেজের থেকে আগে থেকেই সেট করা ছিল। সালাহ এটি প্রায়ই ব্যবহার করত। সেখানে স্ক্রল করতে করতে ওয়াল স্ট্রিট জার্নালের একটি নিউজ ভেসে উঠল। সংবাদটি আধা ঘন্টা আগেই প্রকাশ করা হয়েছে। তাতে সালাহ সিকান্দারের অসুস্থতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 9.5 বছরের শিশুটি এই রোগ সম্পর্কে খুঁজতে শুরু করল। সালাহ তখনও বাড়ি ফিরেনি। ইমামা অন্য রুমে বসে বাচ্চাদের পড়াচ্ছে, আর জিব্রিল চুপচাপ ইন্টারনেটে পড়ে যাচ্ছে। তার বাবা গ্রেড 2 অলিগোডেন্ড্রোগ্লিওমার আক্রান্ত। এই টিউমারের কোনো স্থায়ী চিকিৎসা নেই। ভালো চিকিৎসা হলে রোগী 7 থেকে 10 বছরের বেশি বাঁচতে পারে না। এই ব্রেন টিউমার রোগী সুস্থভাবে এর চেয়ে বেশি বাঁচার সম্ভাবনাও নেই। 9.5 বছরের শিশুটি যেন মুহূর্তে বড় হয়ে গেল। এই ঘরে সালারের পর সবার আগে সেই প্রথম ব্যক্তি যে সালারের রোগ ও রোগের ধরন এবং তার পরিণতি সম্পর্কে জানছে। জিব্রিল বুঝতে পারছে না এই ভয়াবহ সংবাদ নিয়ে সে কি করবে। মাকে বলবে নাকি বলবে না। কিন্তু এটি তার আসল দ্বিধা নয়। তার আসল দ্বিধা ছিল ভিন্ন। হামিন, যাও ভাইকে ডেকে নিয়ে আসো। ঘুমানোর আগে সে তোমাদের দোয়া পড়িয়ে দিক। কি জানি এত দেরি কেন করছে। বাচ্চাদের পড়ানো শেষ করে তাদের ঘুমাতে বলে ইমামা হঠাৎ জিব্রিলের কথা মনে পড়ল। সে তো অনেকক্ষণ আগেই রুম থেকে বেরিয়েছিল। আজ আমি পড়ব, হামিন হঠাৎ ঘোষণা করল। সে নামাজের মতো দুহাত বুকে বেঁধে উচ্ছ্বাসী হয়ে দোয়া পড়তে যাবে। তখনই ইমামা তাকে শাসন ভঙ্গিতে থামিয়ে দিল। হামিন, চুপ করো, ভাই পড়াবে। হামিন চোখ খুলে তাকালো এবং বাঁধা হাত খুলল। নিচে নেমে জিব্রিলকে ডাকতে যাবে, তখনই ইমামার দৃষ্টি থেমে গেল তার নাইট স্যুটের পাজামার দিকে। সবে বাথরুম থেকে তা পরে বেরিয়েছে। কোমরে ফিতার বদলে একটি বড় গিট দিয়ে বাঁধা হয়েছে, আর সেই গিটের দুপ্রান্তে খরগোশের 2 কানের মতো দাঁড়িয়ে আছে তার পেটের উপর। এদিকে আসো হামিন, ইমামা তাকে ডাকল। এটা কি? ইমামা ঝুঁকে বসতে বসতে তার পায়জামার গিট খুলে তা ঠিক করার চেষ্টা করলো, কিন্তু হামিন হঠাৎ চিৎকার করে ঝাড়া দিয়ে 2 হাত সেই গিট চেপে ধরে বলে উঠল, মাম্মি না, খুলবেন না। এর ফিতা কোথায়? ইমামা এবার বুঝতে পারছে না গিট কেন বেঁধেছে। স্কুলের একজনকে দিয়ে দিয়েছি। ইমামা অবাকে জিজ্ঞেস করলো, কেন? দান করেছি। হামিন তার কথা পূর্ণ করে দিল। ইমামা বিস্ফোরিত চোখে তার ছেলের আত্মবিশ্বাস ও নিশ্চিন্ত ভঙ্গির দিকে তাকিয়ে রইল। দান করেছ? ইমামা সত্যি অবাক হয়ে আছে। না, সংক্ষিপ্ত উত্তর। তাহলে? দড়ি দিয়ে একটা ব্যাগ বেঁধেছিলাম। কিসের ব্যাগ? ইমামা কপাল ভাঁজ করল। খেলনার ব্যাগ। কার খেলনা? ইমামা কপাল কুঁচকালো। আচ্ছা। হামিন এবার মাম্মি, রাইসা ও ইনায়ের দিকে ধীরে ধীরে তাকালো। তারপর তার উত্তরটা ভুলবার জোড়াতাল দেওয়ার চেষ্টা করলো। There were many owners.
এগুলো তো অনেকেরই ছিল। ইমামা মুহূর্তেই বুঝে গেল অনেক মালিক মানে কে, কাকে দিয়েছে, কেন দিয়েছে, কার অনুমতিতে দিয়েছে। একের পর এক প্রশ্ন ছেড়ে দিল ঝড়ের বেগে। এটা প্রথম নয় যে হামিন সিকান্দার মহান বুদ্ধি হতে গিয়ে তার ভাই বোনদের সব খেলনা মানুষকে দান করে দেয়। ভাই বোনগুলো যদি একটু ধৈর্যশীল না হতো তাহলে তার এমন মহান দানকর্মের ফলে তাদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া বাঁধত। ইনায়ার চোখ এখন ভিজে জবে হয়ে আছে। তাদের এই ছোট ভাই হামিন যেন তাদের সব জিনিস যে কোনো সময় যে কাউকে মহৎ দানশীলতার আবেগে দিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে রেখেছে। মাম্মি, ইনায়া অসহায়কান্তে কেঁদে উঠল। চ্যারিটি ইজ নট আ সিন। দান করা কোনো পাপ নয়। হামিন তার অভ্যাস মতো এই দুটো চোখ গোল করে বাক্যটি বলল। গত কয়েকদিন ধরে এই বাক্যটি সে প্রতিটি কথায় ব্যবহার করে আসছে। রেসা চুপচাপ বিছানায় শুয়ে কথা শুনছে। তুমি আমার খেলনা চুরি করেছ? ইনায়া পারলে তাকে মারি দিত। অন্তত রাতে ঘুমাতে যাওয়ার আগে স্বপ্নের খেলনাগুলো দান করে দেওয়ার কথা শুনে, তাও আবার না জানি কোন কোন খেলনা দিয়ে দিয়েছে। এ নিয়ে সকালে কথা হবে, এখন না। ইমামা আলোচনায় হস্তক্ষেপ করলো। আর কিছু বলার আগেই সোফায় পড়া সেলফোন বেজে উঠল। সে ভাবল স্যালারি কল হয়তো। হামিন, তুমি বিছানায় গিয়ে শুয়ে পড়ো। সোফার দিকে যেতে যেতে ইমামা দরজা দিকে এগিয়ে যাওয়া হামিনকে থামালো। হামিন ভীষণ অনুগতভাবে পুনরায় বিছানায় ফিরে এলো। ফোনের স্ক্রিনে সিকান্দার ওসমানের নাম ঝলমল করতে দেখল ইমামা। কল রিসিভ করতে করতে তার 3 সন্তানের দিকে তাকালো। ঠোঁটে আঙ্গুল চেপে তাদের চুপ করতে বলল। সালার কোথায়? সালামের জবাব দিয়েই অদ্ভুত অস্থির হয়ে তিনি জিজ্ঞেস করলেন। একটা ডিনারে গিয়েছে, এই তো এখন চলে আসবে। আমি তো তাকে কল করেছি, সে আমার কল রিসিভ করছে না। ওনার কণ্ঠে ইমামা অদ্ভুত দুশ্চিন্তা ও অস্থিরতা উপলব্ধি করল। ওখানে হয়তো আপনার কল রিসিভ করতে পারছে না। ও প্রায় সময় ফোন সাইলেন্ট করে রাখে। সব ঠিক আছে না পাপা? ইমামা জিজ্ঞেস না করে পারল না। তোমরা আমাকে কেন বলনি? এত বড় কথা আমার থেকে কেন লুকালে? সিকান্দার ওসমান শ্বাসরুদ্ধ হয়ে বলে চললেন। একটু আগেই ওনার এক নিকটাত্মীয় ফোন করে ওনাকে বিষয়টি জানিয়েছে। ওই আত্মীয় সালারের ব্যাপারে এই সংবাদটি ফোনে কোনো এক চ্যানেলে দেখেছিল। সমবেদনা জানাতে তাৎক্ষণিক সিকান্দার ওসমানকে ফোন করেছিল। তার সমবেদনা শুনে সিকান্দার হতবাক হয়ে গিয়েছিলেন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না সালারকে নিয়ে বলা এই সংবাদটি সত্যি হতে পারে। তার 10-15 মিনিটের মধ্যেই ওনার ফোনে একের পর এক কল আসতে শুরু করে। আর দিশেহারা হয়ে তিনি সালারকে কল করতে থাকেন, কিন্তু সালার তা রিসিভ করছে না। সিকান্দার ওসমান কল করার অনেক আগেই সালার জেনে গেছে যে মিডিয়া তার অসুস্থতার খবর ফাঁস করে গেছে। তার স্টাফই তাকে এই সংবাদটি দিয়েছিল। তা শুনে সালার যেন স্তম্ভিত হয়ে ওঠে। এই সংবাদ প্রকাশের ফলাফল সে কয়েক সেকেন্ডের মধ্যেই বুঝে যায়। সামনে কি হবে সে যেন ভাবতেই পারছে না। কয়েক ঘন্টা আগে ঘর থেকে বের হওয়ার সময় যে একটা হাসি খুশি প্রাণবন্ত পরিবার রেখে এসেছে, আগ্নেয়গিরির লাভা যা ছিল তা কেবল তার মধ্যেই ছিল। সে লাভা অন্য কাউকে গ্রাস করে ভস্মীভূত করেনি। আর এখন সালার সিকান্দারের ফোন, টেক্সট মেসেজ ও মিস কলে ভরে গেছে। ডিনার টেবিলে বসে সে এখন তার সম্ভাব্য ক্ষতি নিয়ন্ত্রণ করার উপায় ভাবছে। কি বলিনি পাপা? কি লুকিয়েছে আপনার থেকে? সিকান্দারের কথা ইমামা ঠিক বুঝে উঠতে পারল না। তার মনে হলো সে হয়তো ওনার কথা শুনতে এবং বুঝতে ভুল করেছে। ব্রেন টিউমারের কথা? সিকান্দার ওসমান যেন আত্মনাদ করতে করতে বললেন। তিনি সালারের নাম উচ্চারণ করতে পারলেন না। ফলে ইমামা এখনও বুঝতে পারল না ব্রেন টিউমারের কথা। কার ব্রেন টিউমারের কথা? ইমামা বিক্ষিপ্ত হলো। এই প্রথম সিকান্দার বুঝতে পারলেন ইমামাও তার মতো এই বিষয়ে অজ্ঞ। পাপা, আপনি কার ব্রেন টিউমারের কথা বলছেন? ওনার নীরবতা দেখে ইমামা পুনরায় জিজ্ঞেস করল। উত্তরে সিকান্দারের গলা আটকে গেল। পাপা। ওনার লাগাতার নীরবতা দেখে ইমামা আবারও তার প্রশ্নটি পুনরাবৃত্তি করতে চাইল, কিন্তু পারল না। বিদ্যুৎ চমকের মতো উত্তর তার মাথায় চলে এলো। কার অসুস্থতা নিয়ে সিকান্দার এমন অস্থির হতে পারেন? সালার। তিনি কি সালারের কথা বলছেন?
সালারের ব্রেন টিউমারের কথা। মুহূর্তে তার ফোরকানের সঙ্গে বলা কয়েক সপ্তাহ আগের কথোপকথন মনে পড়ে গেল। হাসপাতালে যাওয়া, কয়েক সপ্তাহ ধরে সালারের পরিবর্তিত আচরণ। অবিশ্বাস্যভাবে সে ফোন হাতে নিয়ে বসে রইল। এটি তার ভ্রমই হতে হবে। সে যেন মনে মনে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে দোয়া করছে। এখন আর কিছু নয়, নতুন কোনো পরীক্ষা নয়। অবশ দেহে সে ইনায়া, হামিন ও রাইসার দিকে তাকালো। তারা হাসি খুশি গল্প করতে করতে ঘুমের প্রস্তুতি নিচ্ছে। ফোনে এখন দুপাশেই নীরবতা ছেয়ে আছে। না সিকান্দার ওসমান কিছু বলতে পারছেন, আর না সে। এখন বিরাজ করছে পরিতাপ, অবিশ্বাস্যতা। সালের নাম উচ্চারণ করার মতো সাহস না ওনার মধ্যে আছে, আর না তার মধ্যে আছে সে দুঃসাহস। আপনাকে কে বলেছে? অবশেষে ইমামা যেন নিজেকে স্বাভাবিক করে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল। সে তো আমাকে বলেনি। সিকান্দার ওসমান অদ্ভুত অসহায় ভঙ্গিতে তাকে জিজ্ঞেস করলেন, এমন যেন প্রশ্নটি তিনি করতে চাচ্ছেন না, বলতে চাচ্ছেন না যে খবরটি মিথ্যা। হায়, যদি বলতে পারতেন। ইমামা সে প্রশ্নের উত্তর দেওয়া বা ভাবার সুযোগ পেল না। বাইরে সে হর্নের আওয়াজ শুনতে পেল। আমি একটু পরে আপনার সঙ্গে কথা বলছি বাবা। অবশ হয়ে আসা হাতে ফোন চেপে সিকান্দারকে বলল সে। তোমাকে বলা ঠিক হয়নি আমার। তিনি আফসোস না করে থাকতে পারলেন না। এই অবস্থাতেই তিনি অনুমান করতে পারছেন ইমামার উপর দিয়ে এমন কি যাচ্ছে এখন। ইমামা কোনো উত্তর করল না, কল কেটে দিল। সব কিছু যেন মুহূর্তেই অর্থহীন হয়ে পড়েছে। ফোন কোলে ফেলে মূর্তির মতো নিশ্চুপ হয়ে বসে রইল ইমামা। সারা জীবন সে খারাপ সময়কে ভয় করে এসেছে, খারাপ সময়ের প্রতি সতর্ক হয়ে কান পেতে থেকেছে। কয়েক বছর ধরে সেই কান পাতা বন্ধ করে দিয়েছে। আর তেমনই খারাপ সময় হুট করেই যেন এখন তার সামনে এসে দাঁড়িয়েছে। এত চুপচাপ, এত আকস্মিক যে এখন সে নড়তেও পারছে না। একটু দূরে ইনায়া ও রাইসার সঙ্গে কথা বলতে বলতে হামিন সোফায় বসা মায়ের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। মামি দাদুর সঙ্গে ফোনে কথা বলছেন। তারপর থেকে তিনি চুপচাপ হয়ে বসে আছেন। হর্ন বাজার পরও মাম্মি বাইরে যাচ্ছেন না। হাই তুলতে তুলতে হামিন বিষয়টি লক্ষ্য করল। পুনরায় ইমামার দিকে এক পলক তাকালো, তারপর ইনায়া ও রাইসার দিকে, যারা এখন প্রায় ঘুমের রাজ্যে হারিয়ে যেতে চলেছে। তারপর আরেকটি হাই তুলে সে ইমামাকে সম্বোধন করল। মাম্মি, আপনি ঠিক আছেন? ইমামা চমকে শূন্য দৃষ্টিতে হামিমের দিকে তাকালো। হামিমের প্রশ্নে সে বুঝতে পারেনি, কেবল বুঝতে পারল কিছু একটা সে বলেছে। উত্তর না দিয়ে বা পাল্টা কোনো প্রশ্ন না করে সে বাইরে বেরিয়ে গেল। তাতে আরও কিছুটা গুলিয়ে গেল হামিম। ঘুমের সময় তার মা কখনো তাদের খোদা হাফেজ না বলে তাদের কপালে চুমু না খেয়ে বিদায় নেন না। আজ প্রথম এমন করলেন। তার মাথার জট পাকিয়ে গেল। এভাবেই বাড়িটার প্রতিটি মানুষ একে একে এই ঝড়ের কম্প অনুভব করতে শুরু করলো। তুমি এখনো জেগে আছো? লাউঞ্জে ঢুকেই সালার কম্পিউটারের সামনে জিব্রিলকে বসে থাকতে দেখলো। হঠাৎ বাবার গলা যেন কারেন্ট শকের মতো লাগলো। তড়িঘড়ি করে স্ক্রিন খোলা সাইটটা বন্ধ করে দিল। তবে আরও কিছু না বন্ধ করেই ট্রেভেলিং চেয়ার ঘুরিয়ে বাবার দিকে তাকালো। এখন বাবাকে অভ্যর্থনা জানাতে সে প্রস্তুত হচ্ছে। সালার বাইরের দরজা থেকে সোজা ভেতরে চলে এলো, কিন্তু এখনও তার কাছাকাছি আসেনি। হর্নের শব্দ শুনেও ইমামা এখনও বাইরে আসেনি। আজ জিব্রিল তো হর্নের শব্দ শুনতেই পায়নি। তার মন যে ঘূর্ণাবর্তে ডুবেছিল, সেখানে কোনো শব্দ পৌঁছাতে পারে না। আমি একটা অ্যাসাইনমেন্ট রেডি করছিলাম, জিব্রিল বাবার চোখে চোখ না রেখে বলল। বাবার মুখের দিকে কেন সে তাকাতে পারছে না। 9.5 বছরের এই শিশুটি তা বুঝতে পারছে না। অজান্তেই যেন সে এমন একটি গোপন তথ্য জেনে গিয়েছে যা সে এখনকার কারোর সামনে প্রকাশ হওয়ার ভয়ও করছে। সালা জিব্রিলের মুখের দিকে তাকালো। তার পেছনে ডেস্কটপের স্ক্রিনে বিশ্ব ব্যাংকের হোম পেজ ভেসে আছে। ডিনার জ্যাকেট খুলতে খুলতে সালা তাকে বলল, অনেক রাত হয়েছে, 10:30 বাজছে। 10টা বাজার আগে তোমার সব কাজ শেষ করে ফেলার কথা মনে আছে? সালা যেন তাকে মনে করিয়ে দিল এই ঘরের বাচ্চাদের জন্য এটি একটি নির্দিষ্ট রুটিন। 10টার আগেই সব কাজ শেষ করে ঘুমিয়ে পড়া,
জিব্রিল এবারও বাবার দিকে না তাকিয়ে মাথা নেড়ে উঠে দাঁড়ালো। তোমার মাম্মি কোথায়? সালাহ তাকে জিজ্ঞেস করলো। হর্নের শব্দ শুনেও সে তাকে এগিয়ে নিতে আসেনি। এদিকে এত রাতে জিব্রিল কম্পিউটারের সামনে বসে আছে তাদের ঘরে, এটি নিয়মের বিপরীত। ডিনার পার্টিতে যে আশঙ্কা করছিল তা যেন এখন সত্যি পরিণত হচ্ছে। জিব্রিলকে কোনো উত্তর দিতে হলো না। তার আগেই পাশের রুমে দরজা ঠেলে বেরিয়ে এলো ইমামা। সালার এক পলক তাকাতেই বুঝে গেল তার নিকৃষ্ট ধারণা সত্যি পরিণত হয়েছে। সব কিছু ইমামা জিব্রিল জেনে গিয়েছে। লাউঞ্জে 3 জন মানুষ মুখোমুখি দাঁড়িয়ে আছে, এক অদ্ভুত নাটকীয় ভঙ্গিতে। তারা যেন কোনো স্টেজ প্লের অভিনেতা, যারা সবাই তাদের সংলাপ ভুলে গেল। সেই সঙ্গে সঙ্গে মঞ্চপ্রবেশের এবং বের হওয়ার পথও ভুলে বসেছে। প্রত্যেকেই অপেক্ষা করছে এই দৃশ্য থেকে অপরজন যেন আগে বেরিয়ে যায়। 9.5 বছরের বালকটি এই প্রথম তার বাবা মায়ের মাঝখানে নীরবতার এক অদৃশ্য প্রাচীর গড়ে উঠতে দেখল। এই নীরবতাই তার ভয়কে বাড়িয়ে তুলল। নিঃসন্দেহে সে অদ্ভুত মেধাবী, কিন্তু কোনো মেধা সম্পর্কে এলোমেলো সুতোকে এক রেখায় আনতে পারে না, না আবেগকে দমিয়ে রাখতে পারে, আর না অনুভূতির শূন্যতা দূর করতে পারে। সালারের মতো জিব্রিল বুঝে গিয়েছে যে ইমামা তার বাবার অসুখের কথা জেনে গেছে, কিন্তু এটি তাকে কতটা কষ্ট দিচ্ছে জিব্রিল তা ভাবতেও পারছে না, আর না তার প্রতিক্রিয়া বুঝতে পারছে। গুড নাইট, এটি বলে জিব্রিল যেন পালানোর পথ খুঁজে পেল। শব্দ দুটি বলে মায়ের দিকে না তাকিয়ে টলমল পায়ে ওখান থেকে চলে গেল। লাউঞ্জে দাঁড়ানো মানুষ দুটি তার চলে যাওয়ার দিকে লক্ষ্য করল না। পিছনে না তাকিয়ে জিব্রিল বুঝতে পারছে যন্ত্রের মতো ঘুরে আচ্ছন্ন হয়ে ইমামা তার পেছনে আসছে। জাদুগ্রস্ত হয়ে নয়, আতঙ্কগ্রস্ত হয়ে আছে সে, যেন অনেক কিছু জিজ্ঞেস করতে চেয়েও কিছুই জিজ্ঞেস করতে চাচ্ছে না, যেন তার বিশ্বাস হয়ে আজ যে সংবাদ পেতে যাচ্ছে তা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হতে যাচ্ছে। সালার এখনও ইমামার দিকে মনোযোগী নয়। গ্রিনার জ্যাকেট সোফায় ছুঁড়ে দিয়ে বেজে ওঠা ফোন পকেট থেকে বের করেছে। সিকান্দার ওসমান কল। সে বারবার তার বাবাকে এড়িয়ে যাচ্ছে, কিন্তু এখন যেহেতু ইমামা জেনেই গিয়েছে তাহলে আর লুকানোর কি আছে। সালার গলা শুনতে সিকান্দার ওসমান ভেঙে পড়লেন। সালার এই প্রথম তার বাবাকে কাঁদতে দেখল। এই প্রথম সে উপলব্ধি করল কেবল সন্তানের অশ্রুতি যন্ত্রণাদায়ক নয়, বাবা মাকে নিজের কারণে নিজের চোখের সামনে কাঁদতে দেখাও প্রচণ্ড যন্ত্রণাদায়ক। সারা জীবন তুমি আমাকে শান্তি দিবে না, এটাই ভেবে রেখেছ না? সিকান্দার ভেজা চোখে তাকে বললেন। তিনি সন্তানের কষ্টে অস্থির হয়ে পড়ার মতো বাবা, কান্নায় ভেঙে পড়ার মতো বাবা নন, কিন্তু আজ ওনার সেই অহংকারও সে ভেঙে দিয়েছে, যে অহংকার ওনার গর্বের প্রতীক হয়েছিল। এবার তো আমি কিছু করিনি বাবা। এই বাক্যটি সিকান্দারকে দ্বিগুণ আঘাত করল। সালার ঠিকই বলেছে, সত্যি এবার তো সে কিছুই করেনি। এই সপ্তাহে আমি আর তোমার মাম্মি কিনসায় আসছি। সিকান্দার ওসমান নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন। এসে কি লাভ বাবা? আমি আপনাদের সময় দিতে পারবো না। সব কিছু গুছিয়ে নিচ্ছি এখানে। কিছুদিন পর আমি নিজেই আপনাদের কাছে পাকিস্তান চলে আসব। সালা তার বাবাকে বোঝানোর চেষ্টা করলো এই অবস্থায় ওনাদের সে সামনে দেখতে চাচ্ছে না। আপনি চিন্তা করবেন না, আপাতত আমি একদম ঠিক আছি। চিকিৎসা চলছে। আপনি কেবল দোয়া করবেন। মাম্মির সঙ্গে আমাকে কথা বলিয়ে দিন। সিকান্দারকে আশ্বস্ত করতে করতে মায়ের সঙ্গে কথা বলতে চাইল সে। তায়েবাও সিকান্দারের মতো অস্থির হয়ে আছেন। তার অসুস্থতার সংবাদটি যেন এক আগ্নেয়গিরি বিস্ফোরণ, যা তার সঙ্গে জড়িয়ে থাকা প্রতিটি মানুষের জীবনকে কয়েক মিনিটই বলতে দিয়েছে। রুমে পায়চারি করতে করতে ফোনে কানে চেপে চেপে বাবা মাকে সান্ত্বনা দিয়ে চলছে সে। তা সত্ত্বেও তার সামনে মূর্তির মতো দাঁড়ানো মানুষটির কথা ভুলে যায়নি, যে মানুষটি চুপচাপ তাদের প্রতিটি কথা শুনে যাচ্ছে, কিন্তু কোনো কথাই বুঝতে পারছে না। অবশেষে সালার কল কেটে ফোনটি সেন্টার টেবিলে রাখল। এক অদ্ভুত অপরাধবোধে সে ভুগতে লাগলো। কে জানে এটি অপরাধবোধ নাকি নিজের প্রতি করুণা। তার অসুস্থতা তাকে ভীষণ ভুলভাবে সবার মনোযোগের কেন্দ্রবিন্দু বানিয়ে দিয়েছে সবার মনোযোগের মূল লক্ষ্য ও কষ্টের কারণ। ফোন রেখে সে ইমামার দিকে তাকালো।
তার চেহারা ধূসর হয়ে আছে, একেবারে বিবর্ণ, যেন হঠাৎ কোনো ভূত দেখেছে। স্থির দৃষ্টিতে অপলক তাকিয়ে আছে সে ভূতের দিকে। সে দৃষ্টিতে ভর করে আছে অভিযোগ ও অবিশ্বাস্যতা। চলে বসে কথা বলি। নীরবতা ভাঙল সারারই। সে ইমামার চোখাচোখি হতে পারছে না। হাত বাড়িয়ে ইমামার হাত ধরে তাকে সোফার কাছে নিয়ে এলো। ইমামাও সাথে সাথে রোবটের মতো হেঁটে চলে এলো। তোমাকে কে বলেছে? অবশেষে গুমোট নীরবতা ভেঙে সালারি তাকে প্রশ্ন করলো। দীর্ঘ নীরবতার পর বুঝতে পারলো কথা তাকেই শুরু করতে হবে। উত্তর জানা সত্ত্বেও সে প্রশ্নটি করলো। এই প্রশ্নটি ছাড়া সমস্ত প্রশ্ন অর্থহীন। সমস্ত প্রশ্ন থেকে সে বাঁচতে চাচ্ছে। অন্য কারো অসুস্থতার কথা জিজ্ঞেস করা, আলোচনা করা ভিন্ন বিষয়। নিজের সম্পর্কে, নিজের অসুস্থতা, নিজের জীবন, নিজের মৃত্যু, এসব নিয়ে মানুষ কথা বলতে পারে না। অবশেষে সেও তো একজন মানুষ। তুমি কেন বললে না? প্রশ্নের উত্তর যা চেয়েছিল তা এলো না, বরং প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন এলো। গলায় আটকানো কাটা, ক্ষতবিক্ষত আহত স্বরে। এটি ইমামার স্বর নয়, এটি অসহায়তা ও অবিশ্বাস্যতার স্বর। কী হয়েছে? কখন হয়েছে? এর চেয়ে অধিক যন্ত্রণাদায়ক প্রশ্ন এটি। সালাদ তার সঙ্গে জীবনের এত বড় একটি যন্ত্রণাদায়ক সম্পদটি কেন ভাগাভাগি করার যোগ্য মনে করল না? জীবনের এতগুলো বছর একসঙ্গে থাকার পরও লুকোনো জরুরি মনে করলো কেন? সাহস হয়নি। উত্তরটি ইমামার সাহসও ভেঙে দিল। সে তো কখনো ভীত ছিল না। তাহলে এই অসুস্থতার মাত্রা এতটাই বেশি যে সালাদ তাকে বলতে ভয় পাচ্ছিল। সালার এখন তার দিকে না তাকিয়ে জুতোর ফিতে খুলতে খুলতে তার অসুখ সম্পর্কে বলছে। টিউমারের পরিচয়, ধরন, সম্ভাব্য চিকিৎসা, প্রত্যাশিত প্রভাব, সব কিছু শান্ত গলায় বলে চলেছে। ইমামা নিস্তব্ধ হয়ে সব শুনে যাচ্ছে, এমন যেন সালার তাকে কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্নের কথা বলছে। তুমি ঠিক হয়ে যাবে তো? সমস্ত কথোপকথন শুনে ইমামা সালারের উভয় কাঁধে হাত রেখে অনুরোধের সুরে বলল, যেন সালার রোগী নয়, ডাক্তার। তার জীবন ও অসুস্থতা যেন তারই হাতে। সে কোনো উত্তর দিতে পারল না, কথাই বলতে পারল না। এ বুঝি কোনো প্রশ্ন ছিল? এ তো ছিল আশা ও প্রত্যাশা, যা সালার তাকে অন্তত নিজের মুখে দিতে পারছে না। সে তার অসুস্থতা নিয়ে পাকিস্তান ও আমেরিকার ডাক্তারদের মতামত বলে দিয়েছে। তা সত্ত্বেও ইমামা তাকে বোকামিপূর্ণ এই প্রশ্নটি করল। সারা বিরক্ত হলো। রাগ করা উচিত ছিল না, কিন্তু তার রাগ হলো। তুমি গিয়ে শুয়ে পড়ো ইমামা। সালা তার কাঁধ থেকে ইমামার হাত দুটো সরিয়ে খানিক রুক্ষ গলায় তার মতোই একটা বোকামিপূর্ণ পরামর্শ দিল। সালা তার জুতা নিয়ে সোফা থেকে উঠে যেতে চাইল, কিন্তু পারল না। ইমামা এখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করছে। সালারের কাঁধে মাথা লাগিয়ে বাচ্চাদের মতো কাঁদছে। সালাদ তাকে ঘুমাতে বলেছে, অথচ ঘুম তো এখন তার জীবন থেকেই চিরতরে বিদায় নিয়ে নিয়েছে। এত কষ্ট করে যে ঘর সে সাজিয়েছে তা এখন ভাঙতে বসেছে। সেই ঘরের চাল এখন নড়তে শুরু করছে, আর সে তাকে বলছে তুমি ঘুমাও। ইমামা তাকে জড়িয়ে ধরে হেঁচকি তুলে কাঁদছে, আর সে অপরাধীর মতো মাথা নুয়ে চুপচাপ বসে আছে। সালার তাকে সান্ত্বনা দিতে পারত, কিন্তু কি সান্ত্বনা দিবে? এখন তাকে সান্ত্বনা দিতে হলে বলতে হবে, আমাকে ছাড়া তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবো, আমাকে ছাড়া তোমার বর্তমানকে চালাতে শিখো। এটি তাকে হতাশ কিংবা নিরাশ করা নয়, এটি তাকে বাস্তবতা মেনে নিতে শেখানো। সালারকে ছাড়া যে বাস্তবতা ইমামা সবসময় ঘৃণা করে, এটি সেই বাস্তবতা। রিপোর্টগুলো আমি দেখতে চাই। কাঁদতে কাঁদতে সে হঠাৎ বলে উঠল, কে জানে কোন ধারণকে সে ভ্রম পরিণত করতে চাচ্ছে। সালা চুপচাপ উঠে পাশের ক্যাবিনেট থেকে ফাইলের একটি স্তূপ এনে তার সামনে সেন্টার টেবিলে রাখলো। কাপা হাতে ইমামা রিপোর্টগুলো দেখতে লাগলো। ঝাপসা চোখে রিপোর্টগুলো দেখতে দেখতে যেন সে বিশ্বাস করতে চাচ্ছে সালার লুকাচ্ছে এমন কিছু নেই তো এখানে। পায়ের নিচ থেকে অবশিষ্ট মাটি কেড়ে নেওয়ার মতো খারাপ কোনো সংবাদ নেই তো। প্রতিটি রিপোর্ট তার চোখ আরও ঝাপসা করে দিচ্ছে। সে একজন একসময় মেডিকেল স্টুডেন্ট ছিল। রিপোর্টে লেখা পরিভাষাগুলো পড়তে পারে, সে বুঝতেও পারে। সবশেষে ফাইলটি বন্ধ করে পুনরায় সালারের দিকে তাকিয়ে বলল,
চিকিৎসা বিজ্ঞান ভুলও তো বলতে পারে। সালার তার ধরা গলায় বলা কথাটা শুনে হেসে উঠল। সে ভুল মানুষকে ভুল বাক্যে ভুল আশা দেওয়ার চেষ্টা করছে। হয়তো এই কথাতে সে সালারকে নয় বরং নিজেকে নিজেই বলছে, মাথার ভেতরে বয়ে চলা তাণ্ডব থামাতে। হ্যাঁ, বিজ্ঞান ভুলও বলতে পারে, ডাক্তারের নির্ণয় ভুল হতে পারে, চিকিৎসাও। সে ইমামার কথায় আপত্তি জানালো না। আপত্তি জানিয়ে তার কষ্টকে সে বাড়াতে চাচ্ছে না। তুমি ঠিক হয়ে যাবে, তাই না? ইমামা পুনরায় তার বাহু আঁকড়ে ধরল, পুনরায় প্রশ্ন করল। সালাদ চুপ থাকতে পারল না, রাগও দেখাতে পারল না। এটা যদি আমার হাতে থাকতো তাহলে অবশ্যই, কিন্তু এটি আল্লাহ তাআলার হাতে, তাই ইনশাআল্লাহ। ইমামা পুনরায় হেঁচকি তুলে কাঁদতে লাগলো। এবার সালার তাকে জড়িয়ে ধরল। সে পুরুষ, কাঁদতে চাচ্ছে না, কিন্তু আবেগপ্রবণ হয়ে পড়েছে। এগুলো অশ্রু নয়, এগুলো তার অসুস্থতার গায়ে ভর করে আসা সমস্ত আশঙ্কা ও ভয়। 4টি শিশু বাচ্চা নিয়ে একজন নারী কিভাবে জীবন কাটানোর কল্পনা করতে পারে, যেখানে এই নারীটি বিগত 11 বছর ধরে সকল বিষয় তার উপর নির্ভর করে চলেছে। ইমামার মনে প্রচণ্ড ভয়। এগুলো সে প্রকাশ করছে না, তবু সালার যেন তা মনে পড়ে নিচ্ছে। ইমামা, তোমাকে সাহসী হয়ে এসব সামলাতে হবে। সালার অবশেষে তাকে বলার জন্য একটি বাক্য খুঁজে পেল। 1000 বছরের পুরনো প্রচলিত বাক্য, যন্ত্রণা মানুষ তো চেতনাশূন্য হতে পারে, সাহসী হয় কিভাবে? কথাটি ইমামা তাকে বলতে চাইলেও তবে বলতে পারল না। জীবনের প্রথম সালারের কথায় আপত্তি থাকা সত্ত্বেও আপত্তি করল না সে। বহু বছর সঙ্গী হয়ে থাকা মানুষটির সঙ্গেই তো ঝগড়া তর্ক বিতর্ক হয়। বহু বছর তারা সঙ্গী হয়ে থেকেছে। এখন যা বাকি আছে তা হলো অবকাশ, আর সে অবকাশই তাকে কিছু বলার যোগ্য রাখেনি। অভিযোগ, অভিমান, দুঃখ, আপত্তি কিছুই বলতে সক্ষম রাখেনি। ইমামা কাঁদতে থাকলো, আর সালার তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। তুমি ঠিক হয়ে যাবে। অনেকক্ষণ তাকে জড়িয়ে ধরে কান্নার পর তার থেকে আলাদা হয়ে যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে বলল। তুমি আবারও প্রশ্ন করছো? সালারের মনে হলো তার মানসিক অবস্থা ঠিক নেই। না, প্রশ্ন করছি না, বলছি সাহসের সঙ্গে তোমাকে এইসব মোকাবেলা করতে হবে। ইমামা সালারের বাক্যটি এখন সালারকেই বলছে। সালার তার দিকে তাকিয়ে চুপ রইল। অসুখ হয়েছে, মৃত্যু তো নয়, ইমামা বলল। এ কেমন সান্ত্বনা দিল তাকে ইমামা? সে হয়তো ভেবেছে সালারকে সান্ত্বনা দেওয়া উচিত। তার কান্না দেখে সে হয়তো অস্থির হচ্ছে, কিন্তু ইমামা এটা বুঝতে পারল না যে তার ঠোঁটের ভাষায় তার মুখের ভাষার সাথে মিলছে না। রক্তিম ফোলা চোখ ও নড়বড়ে গলা ইমামা তাকে যে ভরসা দিচ্ছে, এর বাস্তবতা সে নিজেও জানে। সালারকে যেন সেই ভরসাই দিচ্ছে। তুমি যেহেতু বলছো তাই বিশ্বাস করলাম, সালার মুচকি হেসে বলল। ইমামা চোখে অশ্রুর আরও একটি সয়লাভ এলো। আমি জীবনে তোমাকে অনেক অশ্রু উপহার দিয়েছি, তোমার কান্নার বহু কারণ হয়েছি। তা কান্না দেখে সালার বলল, কিন্তু আজকের এই কান্না তাকে অদ্ভুত আঘাত করছে। অশ্রু চোখে মাথা নাড়াতে নাড়াতে ইমামা হাসল। হ্যাঁ, কিন্তু আমার জীবনের সমস্ত সুখ ও আনন্দের কারণও তুমি। সালার তার মুখের দিকে তাকিয়ে চুপ রইল, কিছু বলল না। তারপর উঠে একেবারে দাঁড়িয়ে গেল। শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে বলে কাপড় পাল্টাতে সালার ওয়াশরুমে চলে গেল। ফিরে এসে দেখলো ইমামা ওভাবেই বসে আছে, রিপোর্টের স্টোভ আবারও কোলে নিয়ে, এমন যেন সেগুলোতে মিথ্যে বের করতে চাচ্ছে, কিংবা কোনো ভুল বোঝাবুঝি, যদিও এর কোনো আশা নেই। সালা চুপচাপ তার কোল থেকে ফাইলগুলো উঠিয়ে নিল। ইমামার কোনো আপত্তি করলো না। ইমামা, একটা কথা দাও। ফাইলগুলো ক্যাবিনেটে রাখতে রাখতে সালাদ তাকে বলল। কি? ওনার চোখ মুছতে মুছতে সে উত্তর করল, বাচ্চারা যেন কিছু জানতে না পারে, তারা অনেক ছোট। প্রত্যুত্তরে ইমামা মাথা নাড়ালো।